অনেকে ডাক টিকিট জমা করে রাখে, মানুষ তাদেরকে পাগল বলে, ছোট ছোট কাগজ জমা করে রাখে। আমি ভেজাল মধু জমা করে রাখি, এটাই আমার একটা শখ। ভালো মধু বিক্রি করি, ভালো মধু নিয়ে কাজ করি, আর বিভিন্ন জায়গায় গেলে ওই এলাকায় ভেজাল মধু কোনটা ওইটা জোগাড় করে রাখি। তো বাংলাদেশে মোটামুটি 4টা ভাগে ভাগ করছি, 4 রকম ভাবে ভেজাল হয়। গাজীপুর, ঢাকা এই এলাকার মধ্যে ভেজাল হয় চকলেটের ওয়েস্টেজ দিয়ে। ওখানে চকলেটের ওয়েস্টেজটা চকলেট ফ্যাক্টরি মাঝে মাঝে বিক্রি করে দেয়। সাতক্ষীরা এলাকার দিকে ভেজাল হতে দেখলাম পটাশ আলাম দিয়ে, মানে ফিটকিরি ব্যবহার করে। সিরাজগঞ্জের দিকে দেখলাম চায়ের পাতার রং ব্যবহার করে তারা। এরকম চট্টগ্রামে ব্যবহার করে হানি এসেন্স। তো ভেজাল মধু আমি যেখানেই যাই ভেজাল মধুর একটা নমুনা সংগ্রহ করে আনার চেষ্টা করি, আমার কাছে রাখি, বের করার চেষ্টা করি তারা কি দিয়ে ভেজালটা বানিয়েছে। তাহলে আমার গবেষণার জন্য সহজ হবে এবং ভেজাল মধু আমার চেনা সহজ হবে। আমার হাতে একটা ভেজাল মধু আছে, এটা ফেক হানি। দেখেন এই মধুটা কিন্তু জমে গেছে। এক সময় ভেজাল আর ভালো মধুর মধ্যে মানুষের কনফিউশন তৈরি করছে, ভেজাল মধুও জমে যায়, ভালো মধুও জমে যায়, যার ফলে সরিষার মধুকে অনেকে ভেজাল মনে করতো। কারণ আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এখন অনেকেই জানে সরিষার মধুটা জমে যায়। নভেম্বর থেকে জানুয়ারিতে যে মধুটা বাংলাদেশে আমরা সংগ্রহ করব এই মধুটা জমে যাবে এবং প্রচুর পরিমাণে সরিষার মধু বাংলাদেশে বিক্রি হয়ে গেছে, বলতে গেলে সবগুলো বিক্রি হয়ে গেছে। একসময় সরিষার মধু রয়ে যেত, তবে সরিষার মধু একটু সাদাটে হবে, এটাকে আবার হিট দিলে প্রসেস করলে জমতে দেরি হয়। ভেজাল মধু চেনার একটা উপায় হলো চট্টগ্রাম অঞ্চলে যে ভেজাল মধুগুলো এগুলোর ঘ্রাণটা কমন, হানি এসেন্স যেহেতু ব্যবহার করে, আর ভেজাল মধু টকটকে লাল হবে এবং এটার স্বাদ ভালো হবে। যারা ভেজাল মধু খাবে তাদের কাছে মজা লাগবে, কারণ এটা চিনি দিয়ে বানানো, আর আমরা বেশিরভাগ চিনি খেতে অভ্যস্ত। অনেক সময় খাঁটি মধু মানুষের কাছে বিষাদ মনে হতে পারে, ভেজাল মধু সবসময় সুস্বাদু মনে হবে। আমাকে অনেকে পাগল বলতো আগে, এখনো অনেকে বলে আমার এই পাগলামির কারণে। সবাই ভালো মধু কিনে, আপনি জায়গায় জায়গায় গিয়ে ভেজাল মধু নমুনা কেন কিনেন? হ্যাঁ, আসলে এই পাগলামির কারণেই আমার এই কাজ করা সহজ হয়েছে এবং এই ভেজাল মধু সংগ্রহ করার কারণে আমি ভেজাল মধু চিনতে পেরেছি। ভেজাল মধু চিনার কারণে খাঁটি মধু চেনা আমার জন্য সহজ হয়েছে। নেপালে আমি একটা কনফারেন্সে গেছি, কনফারেন্সে যাওয়ার পরে সেখানে আমি একটা ইউনিভার্সিটি কনফারেন্সে অংশগ্রহণ করছি। আমি 10 দিন ছিলাম ওখানকার। আমার দুইটা ব্যাপারে আগ্রহ ছিল, একটা হলো যে আমি এই কনফারেন্সে অংশগ্রহণ করব, ওখানে আমরা পেপার প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন দিয়েছি। আমাদের সুন্দরবনের মধুর উপর আমার একটা প্রেজেন্টেশন ছিল। আর ওখানকার একটা মধুকে তারা ম্যাড হানি বলে তারা ব্যাপকভাবে প্রচার করছে, ওটার রহস্যটা জানার আমার খুব আগ্রহ ছিল। নেপাল একটা দুর্গম দেশ, পাহাড়ি এলাকা, 3-4 হাজার মিটার উপরে যে মৌমাছিগুলা ল্যাবোরিওসা যে মৌমাছিটা বাসা করে, সে একটা বিশেষ উদ্ভিদ থেকে রস নেওয়ার কারণে সেই উদ্ভিদের রসের প্রভাবে একটা মধু খেলে মানুষের বমি হয়, মাথা ঘুরায়, হ্যালুসিনেশন হয় এটা বলে। তা আমরা কিছু মধুর নমুনা জোগাড় করার চেষ্টা করেছি, তবে বাইরে থেকে আমরা যত এটার প্রচার প্রসার দেখেছি, আসলে নেপালের যারা মধুকে লিড দিচ্ছে, মধুকে নিয়ে যারা কাজ করতেছে, তাদের মধ্যে ম্যাড হানির ব্যাপারটা আমি অত ভালোভাবে এটার গ্রহণযোগ্যতা এবং এটার প্রচার, এটার ব্যাপকতা আমি অত ভালোভাবে পাই নাই। তো আমার কাছে মনে হয়েছে ওখানেও এক ধরনের ভেজাল কাজ করে, অর্থাৎ ল্যাবোরিওসা মৌমাছির মধুটা তার রেয়ার, এটা কম পাওয়া যায়। ডরসাটা মৌমাছির মধুটা ব্যাপকভাবে পাওয়া যায় নেপালে। আমি নেপালে গিয়েও ভেজাল মধু খোঁজার চেষ্টা করছি। আমি পৃথিবীর যেখানেই গেছি ভালো মধু, ভেজাল মধু দুটোটা খোঁজার তালাশ করছি। আমাকে একটু ভেজাল মধু দেন এটা বললে তো সে যে ভেজাল বিক্রি করে সেও রাগ করবে, সে ওভাবে বলি নাই। আমি তার মধুটা বেশ চড়া দাম দিয়ে কিনছি। হ্যাঁ, যেমন একটা মধু বাংলাদেশে চট্টগ্রামে বিক্রি হয়, এটা হলো পদ্ম ফুলের মধু নামে, সাদা রঙের একটা মধু। এই মধুটা গ্লিসারিন দিয়ে বানানো হয়। সাধারণত গ্লিসারিন সাদা হয় এবং এটা হাতের তালুতে দেখলে হাত একটু উত্তপ্ত হয়, গরম হয়ে যায় একটা রিঅ্যাকশনের কারণে। তো গ্লিসারিন দিয়ে যে পদ্ম ফুলের মধু বানায়, এটা পুরোটাই ভেজাল। 3000 টাকা করে কেজি বিক্রি করে। এই মধুটা আমি কিনে এনে পরীক্ষা করে দেখলাম যে এটা গ্লিসারিন দিয়ে বানানো এবং এটা জিব্বায় দিলে জিব্বা গরম হয়, যার ফলে এটা যারা কিনে তারা খুব আশ্চর্য হয়, এমন একটা মধু কিনলাম যেটা জিব্বাকে গরম করে ফেলতেছে, হাতকে গরম ফেলতেছে। আসলে এটার মূল কারিশমা তো গ্লিসারিনের কারণে। প্রায় 70 থেকে 72 রকম মধুর নমুনা আমার ল্যাবরেটরিতে আমি রাখছি, সংগ্রহ করেছি। মধু উৎসের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের উৎস, সরিষা একটা উৎস, লিচু একটা উৎস, ধনিয়া একটা উৎস, সাজনা একটা উৎস। মৌমাছির উপর ভিত্তি করে মধুর মধ্যে বিভিন্ন রকমের 5 রকম, এপিস ডরসাটা, এপিস মেলিফেরা, সিরানা, ফ্লোরিয়া, স্টিংলেস। এরপর মধু উৎসের যে ভিন্নতা, যেমন ফুলের রস থেকে হয় ওটা নেকটার হানি, ফুলের রস বাদে গাছের অন্য রস থেকে হয় এক্সট্রা ফ্লোরাল হানি, পোকার গায়ের রস থেকেও হয় হানি ডিউ হানি। এরকম বিভিন্ন ভাবে আমি এরকম 70-72 রকম স্যাম্পল আমার নমুনা আছে। এর মধ্যে ভেজাল মধু আছে 30-35 রকমের। ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য, বিএসটিআই, এরা সবাই খাঁটি জিনিসের তালাশে সারা বাংলাদেশে চষে বেড়ায়। তারা যদি কেউ এখানে আসে, আমার এখানে এতগুলো মধু, ভেজাল মধু থেকে তারাও তো আশ্চর্য হয়ে যাবে, এত ভেজাল মধু আপনার এখানে কেন? তো আমি একটা কথা লিখে দিয়েছি, সেটা হলো খাওয়ার জন্য নয়। ভেজাল মধুর মধ্যে একটা ডেঞ্জারাস সিগন্যাল দিয়েছি, খাওয়ার জন্য নয়। তারা যেন অন্তত বুঝতে পারে যে আমার এই ভেজাল মধুগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য, খাওয়ার জন্য নয়। আমি একটা ফেক হানি দিয়ে একটা স্লাইড করেছি, মাইক্রোস্কোপের স্লাইডটা দিয়েছি। আমি এখানে দেখাতে চাই, এই যে এখানে যে দেখা যাচ্ছে একটা ক্রিস্টাল, এই যে একটা লাঠির মতো, এটা হলো ক্রিস্টাল। এই যে আরেকটা দেখা যাচ্ছে ক্রিস্টাল, এই যে ক্রিস্টাল, অর্থাৎ চিনি দিয়ে যে মধুগুলো বানানো হয় ওখানে এই যে ক্রিস্টালটা দেখা যায়। এটা আবার সরিষার মধুর মধ্যেও দেখা যাবে, কিন্তু ভেজাল মধুর মধ্যেও দেখা যাবে। আবার এখানে যে গোল গোল যেগুলো দেখা যাচ্ছে এগুলো বাবল, কিন্তু ওগুলো কোনো অংশ না। এটার মূল জিনিসটা হলো এখানে কোনো পরাগ রেণু নাই, কোনো পোলেন নাই।